হ্যালো বন্ধুরা, চাকরি সমাধান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আমাদের 25টা যে জিকে সিরিজ কভার করছি। আজকে আমাদের পার্ট 6। আমরা পার্ট 5 পর্যন্ত অলরেডি চ্যানেলে কভার করেছি। তোমরা যদি অলরেডি না দেখে থাকো, পার্টগুলো দেখে নিও, তোমাদের খুব হেল্পফুল হবে। এবং প্রত্যেকটা পার্টে আমরা যে 25টা কোশ্চেন্স কভার করছি সেগুলো সবকটা সাবজেক্ট থেকে নেওয়া আছে। তোমরা তোমাদের ওভারঅল এক্সাম প্রিপারেশন কেমন সেটা চেক করার জন্য, ওভারঅল এক্সাম প্রিপারেশন চেক করার জন্য এই সিরিজগুলো ডেলি দেখো, তোমাদের খুব হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো স্টার্ট করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো। মত্তবিলাস প্রহসন গ্রন্থের রচয়িতা কে ছিলেন? হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক মত্তবিলাস প্রহসন? অপশন আছে প্রথম মহেন্দ্র বর্মন, প্রথম নরসিংহ বর্মন, অপশন সি আছে দ্বিতীয় পুলকেশী এবং অপশন ডি আছে হর্ষবর্ধন। তো এই কোশ্চেনগুলোর আনসার তোমরা প্রথমে, আমি 5 সেকেন্ড টাইম দেবো, নিজেরা কোশ্চেন আনসার করার চেষ্টা করবে এবং তারপর আমি আনসারটা বলে দিচ্ছি এবং তার ডিটেলস এক্সপ্লেনেশনও দিয়ে দেবো। প্রত্যেকটা কোশ্চেনের ডিটেলস এক্সপ্লেনেশনও দেওয়া হবে। তোমরা পুরো ভিডিওটা দেখার পর তোমরা জানাবে তোমরা আউট অফ 25 কত পাচ্ছ। এবং তোমাদের যদি নিজের কোনো পার্সোনালি কোনো সাবজেক্ট দুর্বল থাকে, সেই সাবজেক্টের নাম কমেন্ট করে দিও, আমি সেই সাবজেক্টটা ডিটেলসে কভার করে দেবো। ঠিক আছে? দেখো, মত্তবিলাস প্রহসন গ্রন্থের রচয়িতা হচ্ছে প্রথম মহেন্দ্র বর্মন। প্রথম মহেন্দ্র বর্মন হচ্ছে মত্তবিলাস গ্রন্থের রচয়িতা। এটা কি ভাষায় লেখা? এটা সংস্কৃত ভাষায় লেখা। এটা সংস্কৃত ভাষায় লেখা, সংস্কৃত ভাষায় লেখা। ঠিক আছে? এটা কখন লেখা হয়েছিল? এটা সপ্তম শতাব্দীতে লেখা হয়েছিল। এবং এই যে প্রথম মহেন্দ্র বর্মন কোন বংশের রাজা ছিল? পল্লব বংশের রাজা ছিলেন। ঠিক আছে? এবং এই গ্রন্থের যে মত্তবিলাস প্রহসন, এটা কি ব্যাপারে লেখা? এখানে বৌদ্ধ আর শৈব সন্ন্যাসীদের যে নৈতিক অবক্ষয় সেটাকে ব্যঙ্গ করা হয়েছে। ঠিক আছে? বৌদ্ধ এবং শৈব সন্ন্যাসীদের নৈতিক অবক্ষয়কে ব্যঙ্গ করার জন্য লেখা। ঠিক আছে? তো আমরা এইসব জিনিসগুলো এই মত্তবিলাস প্রহসন ব্যাপারে মনে রাখতে হবে। প্রথম মহেন্দ্র বর্মন, পল্লব বংশের রাজা, সংস্কৃত ভাষায় লেখা, সপ্তম শতাব্দীতে লেখা এবং কি ব্যাপারে লেখা? বৌদ্ধ ও শৈব সন্ন্যাসীদের নৈতিক অবক্ষয়। ঠিক আছে? যদি বলে প্রথম নরসিংহ বর্মন, এনার ব্যাপারে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনি বাতাপি কোন্ড উপাধি ধারণ করেছিল। বাতাপি কোন্ড বাতাপি কোন্ড উপাধি ধারণ করেছিল হচ্ছে প্রথম নরসিংহ বর্মন। আর দ্বিতীয় পুলকেশী হচ্ছে, তার সভাকবির নাম হচ্ছে বিখ্যাত সভাকবির নাম তোমরা নিশ্চয়ই জানো, রবিকীর্তি। দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিল হচ্ছে রবিকীর্তি এবং তার লেখা হচ্ছে আইহোল প্রশস্তি। মাল্টিপল টাইম তোমাদের এক্সামে এসছে। ঠিক আছে? মাল্টিপল টাইম তোমাদের এই জিনিসগুলো এক্সামে এসছে, সেজন্য আমরা এই জিনিসগুলো মানে রিলেটেড যা জিনিস আছে সব প্রত্যেকটা কোশ্চেনে কভার করতে করতে যাবো। তো পুরো ভিডিওটা ভালো করে দেখবে এবং যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে ডেকান ট্র্যাপ প্রধানত কোন শিলা দ্বারা গঠিত? দ্য ডেকান ট্র্যাপ ইজ মেনলি কম্পোজড অফ হুইচ রক? অপশন এ গ্রানাইট, অপশন বি ব্যাসল্ট, অপশন সি বেলে পাথর এবং অপশন ডি আছে চুনা পাথর। তো এর রাইট আনসার হবে হচ্ছে ডেকান ট্র্যাপ। ডেকান ট্র্যাপ প্রধানত ডেকান ট্র্যাপ প্রধানত ডেকান ট্র্যাপ প্রধানত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। অপশন বি হচ্ছে রাইট আনসার, ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। ডেকান ট্র্যাপ কোথায় অবস্থিত? ভারতের দাক্ষিণাত্য মালভূমিকেই ইংরাজিতে কি বলা হয়? ডেকান ট্র্যাপ। দাক্ষিণাত্য মালভূমিকেই ডেকান ট্র্যাপ বলা হয়। ঠিক আছে? এটি এটি তোমার আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে সিঁড়ির মতো ধাপযুক্ত ভূমিরূপ তৈরি হয়েছে বলে একে ট্র্যাপ বলা হয়। ঠিক আছে? আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে সিঁড়ির মতো ধাপযুক্ত হয়েছে বলে একে ডেকান ট্র্যাপ বলা হয়। এটি প্রধানত আগ্নেয় শিলা ব্যাসাল্ট দ্বারা গঠিত। ঠিক আছে? এবং রং কি হয়? রং হয় কালো। জেনারেলি ডেকান ট্র্যাপের রং কি হয়? কালো রঙের মাটিতে পরিণত হয়। ঠিক আছে? কালো রঙের মাটি হচ্ছে, আর আরেক নাম হচ্ছে রেগুড় মৃত্তিকা। রেগুড় মৃত্তিকা। এবং রেগুড় মৃত্তিকা কি চাষের জন্য বিখ্যাত? রেগুড় মৃত্তিকা তুলা চাষের জন্য বিখ্যাত। ডেকান ট্র্যাপ অববাহিকার কারণে কালো রঙের মাটিতে পরিণত হয়, যাকে কি বলে? রেগুড় মৃত্তিকা। এবং রেগুড় মৃত্তিকা তুলা চাষের জন্য উপযুক্ত। ঠিক আছে? যদি বলে তোমাদের কোশ্চেনে ছোট নাগপুর মালভূমি, এটা আমরা ডেকান ট্র্যাপ নিয়ে আলোচনা করলাম এতক্ষণ। ঠিক আছে? এবার যদি বলে ছোট নাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত, তখন উত্তর হবে ছোট নাগপুর মালভূমি গ্রানাইট এবং নিস শিলা দ্বারা গঠিত। গ্রানাইট এবং নিস শিলা দ্বারা গঠিত হচ্ছে ছোট নাগপুর মালভূমি।
নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের সংবিধানে মৌলিক অধিকারকে সংবিধানে মৌলিক অধিকার স্থগিত রাখা বা সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস এর ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দ্য কনসেপ্ট অফ সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং দ্য এমার্জেন্সি ইজ বরোড ফ্রম হুইচ কান্ট্রি? অপশন এ গ্রেট ব্রিটেন, অপশন বি সোভিয়েত রাশিয়া, অপশন সি জার্মানি এবং অপশন ডি হচ্ছে আয়ারল্যান্ড। তো সংবিধানে মৌলিক অধিকার যে স্থগিত রাখা এই ধারণা নেওয়া হয়েছে জার্মানি ওয়াইমার থেকে। ঠিক আছে, জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকারগুলোকে এক্সেপ্ট আর্টিকেল নাম্বার 20 অ্যান্ড 21 এই দুটো মৌলিক অধিকার ছাড়া সমস্ত মৌলিক অধিকারকে স্থগিত রাখা যায়। ঠিক আছে, এই জিনিসটা কোন দেশের কনস্টিটিউশন থেকে আমরা বড় করেছি? সেটা হচ্ছে জার্মানি। ঠিক আছে, আর যদি বলে ওভারঅল ফান্ডামেন্টাল রাইটস এর কনসেপ্টটা কোথা থেকে বড় করেছি? ওভারঅল ফান্ডামেন্টাল রাইটস এর কনসেপ্ট আমরা বড় করেছি হচ্ছে ইউএসএ থেকে। ফান্ডামেন্টাল ডিউটিস এর কনসেপ্ট আমরা বড় করেছি হচ্ছে ইউএসএসআর থেকে, মানে সোভিয়েত রাশিয়া থেকে। ঠিক আছে, এবং জরুরি অবস্থায় মানে জরুরি অবস্থার সময় জরুরি অবস্থার যে কনসেপ্টটা, শুধু জরুরি অবস্থা যদি কনসেপ্টটা বলা হয়, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? জরুরি অবস্থার কনসেপ্ট আমরা ধারণ করেছি, জরুরি অবস্থা বা এমার্জেন্সি প্রভিশন, যেগুলো এমার্জেন্সি প্রভিশন বা জরুরি অবস্থার কনসেপ্ট আমরা ধারণ করেছি ভারত সরকার আইন 1935 থেকে। ভারত সরকার আইন 1935 থেকে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের মনে রাখা দরকার। এবং আয়ারল্যান্ড থেকে যদি বলে, আয়ারল্যান্ড থেকে আমরা ধারণ করেছি হচ্ছে ডিপিএসপি। ঠিক আছে, ডিপিএসপি। নেক্সট কোশ্চেন দেখো, অর্থনীতিতে গ্রেশামের সূত্র কি নির্দেশ করে? হোয়াট ডাজ গ্রেশামস ল স্টেট ইন ইকোনমিক্স? অপশন এ আছে যোগান নিজেই তার চাহিদা তৈরি করে, অপশন বি আছে খারাপ মুদ্রা ভালো মুদ্রাকে বাজার থেকে তাড়িয়ে দেয়, অপশন সি আছে করের হার এবং রাজস্বের সম্পর্ক, এবং অপশন ডি আছে মুদ্রাস্ফীতি ও বেকারত্বের সম্পর্ক। তোমরা নিজের আগে আনসার করার চেষ্টা করবে। তো গ্রেশামের সূত্র নির্দেশ করে হচ্ছে অপশন বি, খারাপ মুদ্রা ভালো মুদ্রাকে বাজার থেকে তাড়িয়ে দেয়। স্যার থমাস গ্রেশাম এই সূত্রটা দিয়েছিল। এর অর্থ হচ্ছে বাজারে যদি একই মূল্যের দুটি মুদ্রা থাকে, যেমন একটি নতুন মুদ্রা এবং একটি ছেঁড়া মুদ্রা বা পুরানো মুদ্রা, তবে মানুষ ভালো মুদ্রাটা নিজের কাছে জমিয়ে ফেলে এবং পুরানো মুদ্রাটা লেনদেনের জন্য ব্যবহার করে। এর ফলে ভালো মুদ্রা বাজার থেকে হারিয়ে যায়। যদি একটা তোমার কাছে নিউ নোট থাকে আর একটা ওল্ড নোট থাকে, তাহলে মানুষ জেনারেলি ওল্ড নোটটাকে ইউজ করে এবং নিউ নোটটাকে বা নতুন যে নোটটা সেটা হচ্ছে সঞ্চয় করে দেয়, মানে নিজের কাছে জমিয়ে রাখে, এটাকে ইউজ করে না। এর ফলে কি হয়, এটা বাজার থেকে হারিয়ে যায় এবং এটাই ডেলি ইউজে ব্যবহৃত হয়। ঠিক আছে, এই সূত্রটাই নাম হচ্ছে গ্রেশামস ল বা গ্রেশামের সূত্র। ঠিক আছে, ইনি কি আবিষ্কার করেছিল? স্যার থমাস গ্রেশাম। এবং যদি বলে এই যে যোগান নিজেই তার চাহিদা পূরণ করে, এই সূত্র দিয়েছিল জে বি সে। এই নামটা শুধু মনে রাখতে হবে, জে বি সে। ঠিক আছে, সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড, এই সূত্র দিয়েছিল জে বি সে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ফটো ইলেকট্রিক এফেক্ট ব্যাখ্যার জন্য কে নোবেল পুরস্কার পেয়েছিল? হু রিসিভ দ্য নোবেল প্রাইজ ফর এক্সপ্লেনেশন অফ ফটো ইলেকট্রিক এফেক্ট? অপশন এ আছে ম্যাক্স প্ল্যাঙ্ক, অপশন বি নিলস বোর, অপশন সি আলবার্ট আইনস্টাইন এবং অপশন ডি আছে সি ভি রামন। তো ফটো ইলেকট্রিক এফেক্ট ব্যাখ্যার জন্য নোবেল পুরস্কার পেয়েছিল স্যার আলবার্ট আইনস্টাইন। ঠিক আছে, আলোর প্রভাবে কোনো ধাতুর থেকে নির্গত হওয়া ইলেকট্রন নির্গত হওয়ার ঘটনাকেই ফটো ইলেকট্রিক এফেক্ট বলা হয়। ঠিক আছে, একেই বলা হয় ফটো ইলেকট্রিক এফেক্ট। তিনি 1905 সালে এর থিওরি দিয়েছিল ফটো ইলেকট্রিক এফেক্টের, এবং 1929 সালে তিনি এর জন্য নোবেল প্রাইজ পেয়েছিল পদার্থবিদ্যায়, নোবেল প্রাইজ পেয়েছিল ফিজিক্সে। অ্যালবার্ট আইনস্টাইন 1929 সালে ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছিল হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য। ঠিক আছে, যদি বলে ম্যাক্স প্ল্যাঙ্ক কি জন্য বিখ্যাত? ম্যাক্স প্ল্যাঙ্ক বিখ্যাত হচ্ছে কোয়ান্টাম থিওরির জন্য। কোয়ান্টাম থিওরির জন্য বিখ্যাত হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক। ঠিক আছে, এবং যদি বলে
ডক্টর সিভি রামন কি জন্য বিখ্যাত? ডক্টর সিভি রামন বিখ্যাত হচ্ছে, ডক্টর সিভি রামন হচ্ছে ভারতের প্রথম বৈজ্ঞানিক যিনি নোবেল পুরস্কার পেয়েছিল, ভারতীয় প্রথম বৈজ্ঞানিক যিনি নোবেল পুরস্কার পেয়েছিল। ইনিও ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছিল। ইনি পেয়েছিল হচ্ছে আলোর বিক্ষেপণের জন্য বা স্ক্যাটারিং অফ লাইট। ঠিক আছে, আলোর বিক্ষেপণের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিল। এবং তিনি যে মানে যে তত্ত্বটা আবিষ্কার করেছিল তাকে বলা হয় রামান এফেক্ট। রামান এফেক্ট। এবং 28 ফেব্রুয়ারি ওনার জন্মদিনকে আমরা ন্যাশনাল সায়েন্স ডে হিসাবে পালন করে থাকি। ঠিক আছে, তোমাদের যদি এরকম ডিটেলড এক্সপ্লেনেটরি প্রত্যেকটা কোশ্চেন ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিও। এবং তোমাদের এই পার্টগুলো, মানে এটা হচ্ছে আমাদের পার্ট 6, এরকম প্রত্যেকটা পার্ট অলরেডি চ্যানেলে অ্যাভেলেবেল আছে, যেগুলো তোমাদের ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এবং ডাব্লিউবিসিএস মেন্সের জন্য খুব হেল্পফুল হবে। তোমরা ডেইলি এই ভিডিওগুলো দেখার একটা হ্যাবিট ক্রিয়েট করো। হ্যাবিট ক্রিয়েট করলে এতে তোমরা নিজেরাই অ্যাসেস করতে পারবে তোমাদের প্রিপারেশন কেমন চলছে এবং তোমরা কি যে কোন সাবজেক্টে তোমাদের নিজেকে ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? Which is the largest lymphatic organ in the human body? অপশন এ আছে টনসিল, অপশন বি প্লিহা, অপশন সি থাইমাস এবং অপশন ডি আছে যকৃৎ। আমাদের অনেক তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিল যে প্রত্যেকটা কোশ্চেন ইংলিশেও কভার করতে, সেই জন্য আমরা প্রত্যেকটা কোশ্চেন বাইলিঙ্গুয়াল ইংলিশ এবং বাংলা দুটো ভাষাতেই রেখেছি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয় এবং তোমাদের ইংলিশ টার্মগুলোর সঙ্গে পরিচিতি থাকে। ঠিক আছে, এগুলো এক্সামে অনেক টাইম হেল্প করে, কারণ ধরো তুমি এমন কোশ্চেন এসছে যার বাংলাটা তোমরা বুঝতে পারছো না, তখন ইংলিশ ভার্সনটা দেখে তোমরা বুঝতে পারবে যে কি বলার চেষ্টা করেছে। ঠিক আছে, সেই জন্য আমরা ইংলিশ এবং বাংলা দুটো ভাষাতেই প্রত্যেকটা কোশ্চেন কভার করছি। তো আমাদের দেহে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি বা লিম্ফ্যাটিক অর্গানের নাম হচ্ছে প্লিহা। প্লিহা। প্লিহা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, যা পেটের বাঁ দিকে অবস্থিত থাকে। পেটের বাঁ দিকে থাকে হচ্ছে প্লিহা। ঠিক আছে, পেটের বাঁ দিকে প্লিহা থাকে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে পুরানো আরবিসিকে ধ্বংস করা। এই জন্য একে আরবিসির কবরস্থানও বলা হয়। আরবিসির কবরস্থানও বলা হয় প্লিহাকে। ঠিক আছে, বা গ্রেভিয়ার্ড অফ আরবিসি ইংরেজিতে তুমি যদি বলো তার নাম হচ্ছে গ্রেভিয়ার্ড অফ আরবিসি। আরবিসি মানে কি? রেড ব্লাড সেল। ঠিক আছে, এবং এর ফলে কি হয়? এর ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ঠিক আছে, এতটা তোমাকে জিনিস জানতে হবে। আরো একটা জিনিস, ছোট্ট জিনিস জেনে রাখো, আরবিসির গড় আয়ু হচ্ছে 120 দিন। ঠিক আছে, এতগুলো জিনিস তোমাদের ইম্পর্টেন্ট এই ব্যাপারে। ঠিক আছে, যদি বলে মানবদেহের সবচেয়ে বড়, নর্মাল ধরো এই কোশ্চেনে শুধু লসিকা না দিয়ে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি জিজ্ঞেস করতো, শুধু যদি বলতো মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কি, তখন উত্তর হতো লিভার বা যকৃৎ হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। ঠিক আছে, এবার যদি বলতো মানবদেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কি, যদি বলতো অন্তঃক্ষরা গ্রন্থি কি, তখন আনসার হতো থাইরয়েড। থাইরয়েড হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি। এই জিনিসগুলো তোমাদের জেনে রাখা দরকার। এবং প্রত্যেকটা কোশ্চেন তোমরা যখনই পড়বে মেন্স বা বড় কোনো এক্সামের জন্য, তখন এরকম ডিটেলসে পড়তে হবে। শুধু ওয়ান লাইনার কোশ্চেন পড়লে তোমাদের হবে না, কারণ এখন ওয়ান লাইনার কোশ্চেন জেনারেলি কোনো এক্সামে আসে না। একটু ডিপে গিয়ে তোমাদের জিনিসপত্র জানতে হবে এবং বুঝতে হবে। ঠিক আছে, আমাদের এই সিরিজের উদ্দেশ্যই এটা, যে সব কোশ্চেন্স এবং তার রিলেটেড কোশ্চেন তোমাদের দেওয়া, যাতে তোমাদের একটু ডিপ নলেজ হয়, প্রত্যেকটা জিনিস সম্পর্কে সম্যক ধারণা থাকে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? ইন হুইচ ইয়ার দ্য গান্ধী আরউইন প্যাক্ট ওয়াজ সাইন্ড? অপশন এ আছে 1930, অপশন বি 1931, অপশন সি 1932 এবং অপশন ডি আছে 1935। তো গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশন বি 1931-এ গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 1931-এর 5th মার্চ গান্ধীজি এবং লর্ড আরউইনের মধ্যে গান্ধীজি আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে, এর আরেক নাম হচ্ছে দিল্লি চুক্তি বা দিল্লি প্যাক্টও বলা হয় এটাকে। দিল্লি চুক্তি বা দিল্লি প্যাক্টও বলা হয়। এর ফলে গান্ধীজি আইন অমান্য আন্দোলন স্থগিত করেছিল। ঠিক আছে, আইন অমান্য আন্দোলন স্থগিত হয়েছিল এই চুক্তির জন্য।
এবং গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিল। সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে গান্ধীজি অংশগ্রহণ করেছিল। এটাই একমাত্র কনফারেন্স যেখানে গান্ধীজি অংশগ্রহণ করেছিল। প্রথমটাতেও করেনি, থার্ডটাতেও করেনি। ঠিক আছে। এবং যদি বলে তোমাদের তিনটে গোলটেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছে এমন দুজন ব্যক্তিত্বের নাম তোমাদের যদি মনে রাখতে হয়, একটা নাম তোমরা মনে রাখবে B.R. আম্বেদকর এবং আরেকটা নাম মনে রাখবে তেজ বাহাদুর সাপ্রু। এরা দুজনই এমন দুজন ব্যক্তি যারা তিনটে গোলটেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিল। ঠিক আছে। এবার দেখো, যদি সিমিলার আরো কয়েকটা চুক্তির নাম জেনে রাখো। যদি বলে লখনৌ চুক্তি, লখনৌ চুক্তি বা লখনৌ প্যাক্ট স্বাক্ষরিত হয়েছিল 1916 সালে এবং পুনা প্যাক্ট, পুনা প্যাক্ট স্বাক্ষরিত হয়েছিল 1932 সালে। পুনা প্যাক্ট কার মধ্যে হয়েছিল? গান্ধীজি অ্যান্ড B.R. আম্বেদকরের মধ্যে। পুনার ইয়েরাওয়াড়া জেলে, পুনার ইয়েরাওয়াড়া জেলে স্বাক্ষরিত হয়েছিল হচ্ছে পুনা প্যাক্ট। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কেন্দ্রীয় লবণাক্ত মৃত্তিকা গবেষণা কেন্দ্র বা CSSRI কোথায় অবস্থিত? হোয়ার ইজ দ্য সেন্ট্রাল সয়েল Salinity Research Institute is located? অপশন এ যোধপুর, অপশন বি কার্নাল হরিয়ানা, অপশন সি হচ্ছে কটক উড়িষ্যা, অপশন ডি আছে ভোপাল মধ্যপ্রদেশ। তো কেন্দ্রীয় লবণাক্ত মৃত্তিকা গবেষণা কেন্দ্র বা CSSRI বা সেন্ট্রাল সয়েল স্যালিনিটি রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে কার্নাল হরিয়ানাতে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। এবার তোমাদের আরো কয়েকটা জিনিস জেনে রাখা দরকার। এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হচ্ছে লবণাক্ত জমির সমস্যা দূর করা, যাতে ফসল উৎপাদন বেশি হয়। লবণাক্ত জমির সমস্যা দূর করা মানে সোজা কথায় বললে লবণাক্ত জমির উর্বরতা বৃদ্ধির চেষ্টা করাই হচ্ছে CSSRI এর কাজ। ঠিক আছে। এটার হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে তোমার কার্নাল হরিয়ানাতে। যদি বলে কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র, ভালো করে জেনে রাখবে, এইসব জিনিসগুলো তোমাদের এক্সামে বহুবার এসছে। কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে কাটাক ওড়িশাতে। কাটাক ওড়িশাতে অবস্থিত হচ্ছে কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র। এবং কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে, কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে তোমাদের সিমলা, হিমাচল প্রদেশে। ঠিক আছে। কেন্দ্রীয় কফি গবেষণার কেন্দ্র অবস্থিত হচ্ছে চিকমাগালুরু, চিকমাগালুরু কর্ণাটকাতে। এই সবগুলো তোমাদের ভেরি ইম্পর্ট্যান্ট। এই সব জিনিসগুলো তোমাদের এক্সামে মাল্টিপল টাইমস অলরেডি এসছে। ঠিক আছে। নেক্সট দেখো, সংবিধানের কোন ধারা অনুযায়ী ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়? এই কোশ্চেনটা তোমাদের WBCS প্রি 2024 এর যে রিসেন্ট এক্সাম হচ্ছে সেখানে এসেছিল, নট ইন দিস ফরম্যাট বাট একটা অন্য ফরম্যাটে, বাট এই জিনিসটাই জিজ্ঞেস করা হয়েছিল। সংবিধানের কোন ধারা অনুযায়ী ভারতে নির্বাচন কমিশন গঠিত হয়? আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড? অপশন এ 280, অপশন বি 315, অপশন সি 324 এবং অপশন ডি আছে 356। তো এর রাইট আনসার হচ্ছে অপশন সি 324। সংবিধানের 324 নম্বর ধারায় একটি স্বাধীন ও নিরপেক্ষ মানে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড আনবায়াসড নির্বাচন কমিশন করার কথা বলা আছে। ঠিক আছে। এবং আমাদের যে নির্বাচন কমিশন হয় তাতে একজন মুখ্য নির্বাচন কমিশনার থাকে, যাকে বলা হয় চিফ ইলেকশন কমিশনার, এবং দুজন নর্মাল নির্বাচন কমিশনার থাকে। ঠিক আছে। দুজন নর্মাল নির্বাচন কমিশনার থাকে। এবার তোমাদের জেনে রাখতে হবে দুটো তিনটে ইম্পর্টেন্ট জিনিস। আমাদের প্রথম চিফ ইলেকশন কমিশনার কে ছিল? তার নাম ছিল হচ্ছে সুকুমার সেন। আমাদের ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনারের নাম ছিল সুকুমার সেন এবং বর্তমানের নাম হচ্ছে জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার। ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের জেনে রাখা দরকার। এবং যদি বলে মুখ্য নির্বাচন কমিশনার, এনাকে কে অ্যাপয়েন্ট করে? এনাকে অ্যাপয়েন্ট করে হচ্ছে রাষ্ট্রপতি নিজে। রাষ্ট্রপতি নিজে এনাকে অ্যাপয়েন্ট করে। নেক্সট কোশ্চেন দেখো,
হাইড্রোলিক প্রেস কোন বৈজ্ঞানিক সূত্রের উপর ভিত্তি করে কাজ করে? আ হাইড্রোলিক প্রেস ওয়ার্কস অন দ্য বেসিস অফ হুইচ সায়েন্টিফিক প্রিন্সিপাল? অপশন এ আছে আর্কিমিডিসের সূত্র, অপশন বি পাস্কালের সূত্র, অপশন সি বার্নৌলির নীতি এবং অপশন ডি আছে বয়েলের সূত্র। তো এর রাইট আনসার হচ্ছে পাস্কালের সূত্র, অপশন বি হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, হাইড্রোলিক প্রেস পাস্কালের সূত্র অনুযায়ী কাজ করে। পাস্কালের সূত্র কি বলে? কোনো আবদ্ধ তরলের ওপর চাপ পড়লে সেই চাপ তরলের সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। আরেকবার বলছি শোনো, পাস্কালের সূত্র বলে কোনো আবদ্ধ তরলের ওপর চাপ প্রয়োগ করলে সেই চাপ তরলের সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। এই সূত্রকে ইউজ করেই হাইড্রোলিক প্রেস তৈরি করা হয়। হাইড্রোলিক প্রেস কি কাজে লাগে? ভারী বস্তুকে ওপরে তুলতে কাজে লাগে হচ্ছে হাইড্রোলিক প্রেস। ঠিক আছে, এবার যদি বলে আর্কিমিডিসের সূত্র কি বলে? আর্কিমিডিসের সূত্র বলে হচ্ছে তোমার জলে যে কোনো ভাসমান বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের সূত্র ইউজ করা হয়। জেনারেলি জলে ভাসমান বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের সূত্র ইউজ হয়। এবং বার্নৌলির নীতি দ্বারা কি হয়? বার্নৌলির নীতি দ্বারা তোমাদের মনে রাখতে হবে এরোপ্লেন যে নীতিতে কাজ করে সেটা হচ্ছে বার্নৌলির নীতি। এরোপ্লেন যে নীতিতে ওড়ে অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে বার্নৌলির নীতি। ঠিক আছে, নেক্সট দেখো, কাকে সুলতানি যুগের আকবর বলা হয়? হু ইজ নোন অ্যাজ দ্য আকবর অফ সুলতানেট পিরিয়ড? অপশন এ আলাউদ্দিন খিলজি, অপশন বি মোহাম্মদ বিন তুগলক, অপশন সি ফিরোজ শাহ তুগলক, অপশন ডি হচ্ছে সিকান্দার লোদি। তো এর রাইট আনসার হবে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলককে বলা হয় হচ্ছে সুলতানি যুগের আকবর। সুলতানি যুগের আকবর বলা হয় কেন? তাকে তার প্রচুর আকবর জনকল্যাণমূলক কাজ করার জন্য বিখ্যাত ছিল। অন্যান্য মুঘল রাজাদের তুলনায় আকবর অত্যাধিক জনকল্যাণমূলক কাজ করেছিল, যেমন সেচ, হাসপাতাল, দাসদের জন্য বিশাল বিভাগ নির্বাচন করা, এইসব কাজগুলো করেছিল আকবর নিজে। এবং সিমিলারলি সুলতানি যুগে, আকবর মুঘল যুগের সম্রাট ছিল তাই না, সুলতানি যুগে এই সকম সিমিলার জনকল্যাণমূলক কাজ করার জন্য ঐতিহাসিক হেনরি এলিয়ট এই নামটা একটু মনে রাখবে। ঐতিহাসিক হেনরি এলিয়ট ফিরোজ শাহ তুগলককে কি বলেছে? সুলতানি যুগের আকবর বা আকবর অফ সুলতানেট পিরিয়ড। ঠিক আছে, সিমিলার একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, কাকে কাশ্মীরের যদি আকবর বলা হয়, কাশ্মীরের আকবর কাকে বলা হয় যদি বলে, তখন আনসার হবে হচ্ছে জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন জয়নুল আবেদিনকে বলা হয় কাশ্মীরের আকবর। ঠিক আছে, নেক্সট দেখো, বিখ্যাত পং বাঁধ কোন নদীর উপর তৈরি? দ্য ফেমাস পং ড্যাম ইজ বিল্ট অ্যাক্রস হুইচ রিভার? অপশন এ শতদ্রু, অপশন বি বিপাশা, অপশন সি ইরাবতী, অপশন ডি হচ্ছে চন্দ্রভাগা। তো পং বাঁধ তৈরি হচ্ছে বিপাশা নদীর ওপর তৈরি। অপশন বি বিপাশা বিয়াস নদীর ওপর তৈরি হচ্ছে পং বাঁধ। পং বাঁধের আরেক নাম হচ্ছে মহারানা প্রতাপ সাগর ড্যাম। মহারানা প্রতাপ সাগর ড্যাম হচ্ছে পং বাঁধের আরেক নাম। ঠিক আছে, এটি কোথায় তৈরি? হিমাচল প্রদেশের কাংড়া জেলায়। তৈরি হচ্ছে পং বাঁধ। ঠিক আছে, আবার যদি দু চারটি ইম্পর্টেন্ট ভাকরা নাঙ্গাল বাঁধ যদি বলে, ভাকরা নাঙ্গাল বাঁধ কোথায় অবস্থিত যদি জিজ্ঞেস করে, তার উত্তর হবে শতদ্রু নদীর উপর অবস্থিত হচ্ছে ভাকরা নাঙ্গাল বাঁধ। এবং যদি বলে হীরাকুদ বাঁধ কোথায় অবস্থিত, হীরাকুদ বাঁধ অবস্থিত হচ্ছে মহানদীর ওপর, যা উড়িষ্যা জেলায় অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোনো বিল অর্থ বিল কিনা তা চূড়ান্তভাবে কে নির্ধারণ করে? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি লোকসভা স্পিকার এবং অপশন ডি আছে অর্থমন্ত্রী। হু ডিসাইডস ফাইনালি ওয়েদার আ বিল ইজ আ মানি বিল অর নট? তো কোনো বিল অর্থ বিল কিনা সেটা নির্ধারণ করে হচ্ছে লোকসভার স্পিকার। অপশন সি হচ্ছে রাইট আনসার। লোকসভা স্পিকার নির্ধারণ করে কোনো বিল অর্থ বিল কিনা। ঠিক আছে, সংবিধানের 110(3) আর্টিকেল নাম্বার 1103 দ্বারা
কোনো বিল অর্থ বিল কিনা সেই প্রশ্ন উঠলে লোকসভা স্পিকার তা নির্ধারণ করে সেটা অর্থ বিল কিনা, মানে সেটাকে অর্থ বিল হিসাবে লোকসভায় উত্থাপন করা যাবে কিনা। অর্থ বিলের সংজ্ঞা বলা আছে, ডেফিনেশন অফ মানি বিল, ডেফিনেশন বলা আছে আর্টিকেল নাম্বার 110-তে, ঠিক আছে, এবং এটা অর্থ বিল কিনা সেটা ঠিক করা যায় আর্টিকেল নাম্বার 110 পার্ট 3-তে, ঠিক আছে। যদি বলে লোকসভার জয়েন্ট অধিবেশন বা জয়েন্ট সেশনের সভাপতিত্ব কে করে, তখনও আনসার হবে লোকসভা স্পিকার। লোকসভা এবং রাজ্যসভার জয়েন্ট যে সেশন হয় সেখানে তিনি সভাপতিত্ব করেন। অপশন, নেক্সট কোশ্চেন দেখো, নাবার্ড কোন কমিটির সুপারিশে গঠিত হয়েছিল? নাবার্ড কোন কমিটির সুপারিশে গঠিত হয়েছিল? NABARD was established on the recommendation of which committee? Option A, B. Sivaraman Committee, Option B, Narasimham Committee, Option C, Chelia Committee এবং Option D হচ্ছে কেলকার কমিটি। তো নাবার্ডের পুরো কথা কি আগে বলো? নাবার্ডের পুরো কথা হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো নাবার্ড তৈরি হয়েছিল 1982 সালে, ঠিক আছে, 1982 সালের 12ই জুলাই তৈরি হয়েছিল নাবার্ড। এবার কার রেকমেন্ডেশনে তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল তোমার বি শিবরামন কমিটির রেকমেন্ডেশনে। নাবার্ড কি পরিচালনা করে? নাবার্ড আমাদের যত গ্রামীণ ব্যাংক আছে তাদের পরিচালনা করা হচ্ছে নাবার্ড, ঠিক আছে। নাবার্ডে যদি বলে সদর দপ্তর কোথায় অবস্থিত, হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে মুম্বাইতে। নাবার্ডের হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে, ঠিক আছে। এবং এটা কোন প্ল্যানিং কমিশনের সময় নির্মিত হয়েছিল? এটা 6th প্ল্যানিং কমিশনের সময় নাবার্ডের গঠন করা হয়েছিল। এইসব জিনিসগুলো ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস জেনে রাখো, ছোট্ট জিনিস, আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটি কোন কমিশন দ্বারা গঠিত যদি হয়েছিল জিজ্ঞেস করে, তাহলে এর উত্তর হবে হিল্টন ইয়ং কমিশন। হিল্টন ইয়ং কমিশন দ্বারা 1934 সালে আরবিআই নির্মাণ করা হয়েছিল এবং 1949 সালে গিয়ে আরবিআই এর জাতীয়করণ বা ন্যাশনালাইজেশন করা হয়েছিল। মানে এর আগে পর্যন্ত আরবিআই প্রাইভেট ছিল এবং এরপরে আরবিআইকে গভর্নমেন্ট টেক ওভার করে নেয়। নেক্সট কোশ্চেন দেখো, রক্ত জমাট বাঁধতে কোন খনিজ মৌলটি অপরিহার্য? আমরা জানি রক্ত জমাট বাঁধতে ভিটামিন কে সাহায্য করে, এখানে বলছে কোন খনিজ মৌলটি অপরিহার্য। হুইচ মিনারেল এলিমেন্ট ইজ এসেনশিয়াল ফর ব্লাড ক্লটিং? অপশন এ আয়রন, অপশন বি পটাশিয়াম, অপশন সি ক্যালসিয়াম এবং অপশন ডি আছে সোডিয়াম। তো এর রাইট আনসার হচ্ছে ক্যালসিয়াম, অপশন সি হচ্ছে রাইট আনসার। তো রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় ক্যালসিয়াম অপরিহার্য, ঠিক আছে। এটি প্রথমবিনকে থম্বিনে পরিণত করে। প্রথমবিন কি? এক প্রকারের প্রোটিন, যেটা কোথায় তৈরি হয়? যকৃতে। তো ক্যালসিয়াম প্রথমবিনকে থ্রম্বিনে পরিণত করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে। সেজন্য ক্যালসিয়াম হচ্ছে রক্ত জমাট বাঁধতে অপরিহার্য। সরি, এই কোশ্চেনের রাইট আনসার হচ্ছে ক্যালসিয়াম। যদি বলে ভিটামিন কোন ভিটামিন অপরিহার্য, তখন আনসার হবে ভিটামিন কে। ভিটামিন কে হচ্ছে অপরিহার্য রক্ত জমাট বাঁধতে। যদি বলে কোন রক্তকণিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তখন আনসার হবে অনুচক্রিকা বা প্লেটলেটস। অনুচক্রিকা বা প্লেটলেটস রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন দেখো, 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা বা কমিউনাল অ্যাওয়ার্ড কে ঘোষণা করেছিল? হু অ্যানাউন্সড কমিউনাল অ্যাওয়ার্ড ইন 1932? অপশন এ আছে উইনস্টন চার্চিল, অপশন বি আছে র্যামসে ম্যাকডোনাল্ড, অপশন সি আছে লর্ড মাউন্টব্যাটেন, অপশন ডি আছে তোমার লর্ড আরউইন। তো এই কোশ্চেনের রাইট আনসার হবে হচ্ছে র্যামসে ম্যাকডোনাল্ড। র্যামসে ম্যাকডোনাল্ড 1932 সালে 16ই আগস্ট 16ই আগস্ট এই নীতি ঘোষণা করেছিল, যেখানে দলিত, মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের জন্য পৃথক আসন এবং হিন্দুদের জন্য পৃথক আসন করা হয়েছিল। একেই বলা হয় কি? কমিউনাল অ্যাওয়ার্ড বা সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি, ঠিক আছে। গান্ধীজি এর প্রতিবাদে আন্দোলন শুরু করে। গান্ধীজি এর প্রতিবাদে পুনায়
এই আন্দোলন শুরু করলে এবং পুনায় যে চুক্তি স্বাক্ষরিত হয় তাকেই বলা হয় পুনা প্যাক্ট। আমরা আগে ডিসকাস করলাম পুনা প্যাক্ট কি। পুনা প্যাক্ট গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল পুনাতে। ঠিক আছে, গান্ধীজি এর প্রতিবাদে পুনার ইয়েরোবাড়া জেলে আমরণ অনশন শুরু করেছিল এবং এখানেই এই জেলের মধ্যেই তোমার আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল হচ্ছে পুনা প্যাক্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। তোমাদের যে ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিউচারে প্রত্যেক দিন এরকম ভিডিও আসবে, তোমরা ডেলি দেখতে থাকো, তোমাদের প্রিপারেশন খুব স্ট্রং হয়ে যাবে পরীক্ষার আগে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা কোথায় মিলিত হয়েছে? হোয়ার ডু দ্য ইস্টার্ন ঘাট অ্যান্ড ওয়েস্টার্ন ঘাটস মিট? অপশন এ আছে আন্নামালাই পর্বত, অপশন বি কার্ডামাম পর্বত, অপশন সি পালানি পর্বত এবং অপশন ডি আছে নীলগিরি পর্বত। তো ভারতে দেখো, ভারতের যদি সাউথ ইন্ডিয়ার ম্যাপ হয়, এটা ধরো সাউথ ইন্ডিয়ার ম্যাপ, এদিক দিয়ে এসছে হচ্ছে তোমার পূর্বঘাট এবং এদিক দিয়ে এসছে পশ্চিমঘাট পর্বতমালা। এই দুটো পর্বতমালা মিলিত হয়েছে যেখানটা, সেটাকে বলা হয় নীলগিরি পর্বত। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে নীলগিরি পর্বত। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম যদি বলে, খুব ইম্পর্টেন্ট, দোদাবেতা। দোদাবেতা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলে, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, যেটা হচ্ছে দক্ষিণ ভারতেরও সর্বোচ্চ শৃঙ্গ। আরেকবার বলছি, আনাইমুদি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের বা ওয়েস্টার্ন ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ সাউথ ইন্ডিয়ারও সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট কোয়েশ্চেন দেখো, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ত্রিস্তরীয় মডেলে সর্বোচ্চ স্তর কোনটি? অপশান এ আছে গ্রাম পঞ্চায়েত, অপশান বি আছে পঞ্চায়েত সমিতি, অপশান সি জেলা পরিষদ এবং অপশান ডি ন্যায় পঞ্চায়েত। হুইচ ইজ দ্য হাইয়েস্ট টায়ার অফ 3-টায়ার মডেল অফ পঞ্চায়েতি রাজ সিস্টেম? তো তোমরা জানো পঞ্চায়েতি রাজ সিস্টেমে 3টে টায়ার হয়। নিচেরটাকে বলা হয় গ্রাম পঞ্চায়েত, তারপরেরটাকে বলা হয় পঞ্চায়েত সমিতি এবং সর্বোচ্চ যে স্তর তাকে বলা হয় জেলা পরিষদ। তাই এর রাইট অ্যান্সার হবে জেলা পরিষদ। ঠিক আছে, যা জেলা স্তরে কাজ করে। ঠিক আছে, এবং পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কত সালে এসেছিল? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এসেছিল 1992 সালের 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা পঞ্চায়েত রাজ ব্যবস্থা আইনগত স্বীকৃতি পায়। ঠিক আছে, আইনগত স্বীকৃতি পায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, যা গান্ধিয়ান মডেলের ওপর তৈরি। গান্ধিয়ান মডেলের ওপর তৈরি। এবং কোন কমিটি এটাকে রেকমেন্ড করেছিল? এটাকে রেকমেন্ড করেছিল বলবন্ত রায় মেহতা কমিটি। এইসব জিনিসগুলো তোমাদের ইম্পর্টেন্ট। বলবন্ত রায় মেহতা কমিটি পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে রেকমেন্ড করেছিল। কোথায় চালু হয়েছিল যদি বলে, 1959 সালের রাজস্থানের নগর জেলায় প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল। নেক্সট দেখো, জিএসটি ভারতের সংবিধানে কততম সংশোধনী আইন হিসাবে পাশ হয়েছে? As which constitutional amendment act was GST passed in India? অপশন এ 100, অপশন বি হচ্ছে 101st, অপশন সি হচ্ছে 103rd, অপশন ডি আছে 104th। তো জিএসটি 101তম সংবিধান সংশোধনী হিসেবে পাস হয়েছে। জিএসটির পুরো কথা কি? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এটা কি রকমের ট্যাক্স? এটা এক প্রকারের ইনডাইরেক্ট ট্যাক্স। ট্যাক্স ক রকমের হয়? ট্যাক্স জেনারেলি দু রকমের হয়, একটা ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স। বাংলায় বলে একটাকে প্রত্যক্ষ কর আর একটাকে বলে পরোক্ষ কর। ঠিক আছে, তার জিএসটি হয়েছিল এক রকমের পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স। এটি 2016 সালের 1 জুলাই 101তম সংবিধান সংশোধন আইন হিসাবে এটাকে পাশ করা হয় এবং ভারতে কার্যকর করা হয়। ঠিক আছে, জিএসটি কাউন্সিল যেটা আছে সেটাকে সংবিধানের কত নম্বর ধারায় বলা আছে? জিএসটি কাউন্সিলের কথা বলা আছে সংবিধানের 297-এ, আর্টিকেল নাম্বার 297-এ জিএসটি কাউন্সিলের কথা বলা আছে। নেক্সট দেখো, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? What is the value of the Avogadro number? Option A আছে 6.022 into 10 to the power 22, option B আছে 6.022 into 10 to the power 23, option B আছে 6.022 into 10 to the power 24 এবং option D আছে 6.022 into 10 to the power 25। তো 6.022 সব কটারই আছে, 10 to the power কত সেটাই হচ্ছে তোমাদের বলতে হবে। তো অ্যাভোগাড্রো সংখ্যার ভ্যালু হচ্ছে 6.022 into 10 to the power 23।
ঠিক আছে। অ্যাভোগাড্রোর সংখ্যা কি বোঝায় আর কি, এক মোল কোনো পরমাণুতে এক মোল যে কোনো পরমাণুতে তোমার নির্দিষ্ট সংখ্যক আয়ন থাকে বা পরমাণুর সংখ্যা থাকে। এক মোল যে পদার্থের পরিমাণ, এক মোল পদার্থের পরিমাণে নির্দিষ্ট সংখ্যক পরমাণু বা আয়ন থাকে, যাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, এক মোল যে কোনো পদার্থের পরিমাণে নির্দিষ্ট সংখ্যক পরমাণু বা আয়ন থাকে, সেই নাম্বারকেই বলা হয় অ্যাভোগাড্রোস নাম্বার। ঠিক আছে, যাকে আবিষ্কার করেছিল ইতালীয় বিজ্ঞানী অ্যামেদিও অ্যাভোগাড্রো। এবং এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণের যেটা একক তাকেই বলা হয় মোল। এবং এক মোল পদার্থের পরিমাণে যে পরিমাণ পরমাণু থাকে বা আয়ন থাকে তাকেই বলা হয় অ্যাভোগাড্রোস নাম্বার। নেক্সট দেখো, 1942 সালে টোকিওতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠা করে? হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ ইন টোকিও ইন 1942? অপশন এ সুভাষচন্দ্র বসু, অপশন বি মোহন সিং, অপশন সি আছে রাসবিহারী বসু এবং অপশন ডি আছে লালা হরদয়াল। তো 1942-এ টোকিওতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ তৈরি করেছিল হচ্ছে অপশন সি রাসবিহারী বসু। ঠিক আছে, ভারতের স্বাধীনতার জন্য প্রবাসী ভারতীয়দের একত্রিত করার উদ্দেশ্যে 1942 সালে জাপানের টোকিওতে রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, রাসবিহারী বসু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিরও সভাপতিত্ব করেছিল। পরে নেতাজি সুভাষচন্দ্র বসু তার টেক ওভার করে নেয়। ঠিক আছে, পরে নেতাজি সুভাষচন্দ্র বসু তার দায়িত্ব হাতে তুলে নেয়। নেতাজি সুভাষচন্দ্র বসু কি তৈরি করেছিল? তার নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক। এবং গাদার পার্টি তৈরি করেছিল হচ্ছে লালা হরদয়াল। মোহন সিং তৈরি করেছিল হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজ। নেক্সট দেখো, বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও কোন হ্রদে অবস্থিত? দ্য ওয়ার্ল্ডস অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক কেইবুল লামজাও ইজ লোকেটেড ইন হুইচ লেক? অপশন এ আছে উলার লেক, অপশন বি চিল্কা লেক, অপশন সি আছে লোকটাক লেক এবং অপশন ডি আছে পুলিকট হ্রদ। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুরে। এবং এই লোকটাক হ্রদের মধ্যে অবস্থিত হচ্ছে কেইবুল লামজাও, যেটা হচ্ছে বিশ্বের একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক, মানে ভাসমান জাতীয় উদ্যান। ঠিক আছে, এখানে কোন প্রাণী বিখ্যাত? এখানে ডান্সিং ডিয়ার বা সাংগাই হরিণ যাকে বলে সেটা বিখ্যাত। ডান্সিং ডিয়ার বা সাংগাই হরিণ। চিল্কা হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে চিল্কা হ্রদ এবং স্বাদু জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ। নেক্সট দেখো, তোমাদের যে চিল্কা হ্রদ কোথায় অবস্থিত যদি বলে, চিল্কা হ্রদ অবস্থিত ওড়িশাতে এবং উলার হ্রদ অবস্থিত জম্মু অ্যান্ড কাশ্মীরে। নেক্সট কোশ্চেন বলছে, স্বাধীন ভারতের সুপ্রিম কোর্ট কবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়? When was the Supreme Court of Independent India was formally inaugurated? অপশন আছে 15 আগস্ট 1947, অপশন বি 26 নভেম্বর 1949, অপশন সি আছে 26 জানুয়ারি 1950 এবং অপশন ডি আছে 28 জানুয়ারি 1950। তো এর মধ্যে স্বাধীন ভারতের সুপ্রিম কোর্ট উদ্বোধন করা ছিল 28 জানুয়ারি 1950 সালে। ঠিক আছে, আমাদের 26 জানুয়ারি 1950 থেকে সংবিধান কার্যকর হয়েছিল। সংবিধান গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1950-এ। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাডপ্টেড, একে বলে ইমপ্লিমেন্টেড। একইভাবে 26 জানুয়ারি দিনটাকে আমরা কি হিসাবে পালন করি? কনস্টিটিউশন ডে। এবং আমরা 26 জানুয়ারি দিনটাকে পালন করি রিপাবলিক ডে হিসাবে। তো এই সংবিধান কার্যকর করার দুদিন পর সুপ্রিম কোর্ট চালু হয়েছিল হচ্ছে স্বাধীন ভারতে, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল।
ঠিক আছে। স্বাধীন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিল? প্রথম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে ছিল? ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিল হীরালাল জে কানিয়া। হীরালাল জে কানিয়া ছিল সে স্বাধীন ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবং যদি বলে সুপ্রিম কোর্ট প্রথম কোথায় চালু হয়েছিল, সুপ্রিম কোর্ট প্রথম চালু হয়েছিল হচ্ছে, এখন সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত বলো তো? এখন অবস্থিত হচ্ছে নিউ দিল্লিতে, কিন্তু প্রথম সুপ্রিম কোর্ট চালু হয়েছিল 1773 সালে, 1774 সালে কলকাতাতে। এবং তখন প্রথম প্রধান বিচারপতির নাম ছিল ইলিজা ইম্পে। ইলিজা ইম্পে। পরে এটা স্থানান্তরিত করে তোমার নিউ দিল্লিতে গেছিল। এবং সুপ্রিম কোর্ট কোন আইন দ্বারা তৈরি হয়েছিল যদি বলে, সুপ্রিম কোর্ট প্রথম তৈরি হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট 1773 দ্বারা। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চন বলছে বুল এবং বিয়ার শব্দ দুটি অর্থনীতির কিসের সাথে যুক্ত? The terms bull and bear are associated with which field of economics? অপশন এ আছে বৈদেশিক বাণিজ্য, অপশন বি আছে শেয়ার বাজার, অপশন সি আছে কৃষিকাজ, অপশন ডি আছে ব্যাংকিং। তো বুল ও বিয়ার এই দুটো শব্দ যুক্ত হচ্ছে শেয়ার বাজার বা স্টক মার্কেটের সঙ্গে। তো স্টক মার্কেটে যখন কোনো স্টকের দাম উপরের দিকে যায় তাকে বলা হয় বুল ট্রেন্ড, এবং কোনো জিনিসের দাম, কোনো স্টকের দাম যখন নিচের দিকে যায় তাকেই বলা হয় বিয়ার ট্রেন্ড। ঠিক আছে। এবং স্টক মার্কেটকে রেগুলেট কে করে? স্টক মার্কেটকে রেগুলেট করে হচ্ছে সেবি। সেবির পুরো কথা কি? সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবি 1992 সালে তৈরি হয়। সেবির হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইতে। এইসব জিনিসগুলো তোমাদের জেনে রাখা দরকার। ঠিক আছে। এবং সেবিতে ধরো আমাদের যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, দু রকমের মেনলি স্টক এক্সচেঞ্জ এখন বর্তমানে কাজ করছে। একটাকে বলে এনএসই আর একটাকে বলে বিএসই। একটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, একটা হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ। বম্বে স্টক এক্সচেঞ্জ হচ্ছে এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে। এনএসই তোমার সূচকের নাম হচ্ছে নিফটি, মানে ইন্ডেক্সের নাম, এবং বিএসসি সূচকের নাম হচ্ছে সেন্সেক্স। সেন্সেক্স 30টা কোম্পানি দিয়ে তৈরি এবং নিফটি 50টা ভারতের বৃহত্তম কোম্পানি দিয়ে নিফটি তৈরি হয়। নেক্সট কোশ্চেন দেখো, আজকের লাস্ট কোশ্চেন, সুপারসনিক বিমানের গতিবেগ মাপতে কি ব্যবহৃত হয়? মানে কোন একক ব্যবহৃত হয়? হুইচ ইউনিট ইজ ইউজ টু মেজার দ্য স্পিড অফ দ্য সুপারসনিক এয়ারক্রাফট? অপশন এ আছে নট, অপশন বি ম্যাক নাম্বার, অপশন সি রিক্টার, এবং অপশন ডি আছে ডায়োপ্টার। তো সুপারসনিক বিমানের গতিবেগ মাপতে ইউজ করা হয় ম্যাক নাম্বার। ম্যাক নাম্বার ইউজ করা হয় সুপারসনিক বিমানের গতিবেগ মাপতে। অ্যাকচুয়ালি বাতাসের শব্দের বেগের তুলনায় কোনো বস্তুর বেগ কতটা বেশি বা কম তা মাপার জন্য ম্যাক নাম্বার ব্যবহার করা হয়। যদি কোনো বিমানের গতিবেগ শব্দের গতিবেগের চেয়ে বেশি হয় তাকে সুপারসনিক গতিবেগ বলা হয়। সুপারসনিক গতিবেগ মানে হচ্ছে শব্দের গতিবেগের চেয়ে বেশি। শব্দের চেয়ে বেশি গতিবেগে কোনো জিনিস গেলে তাকে সুপারসনিক বলা হয়। যেহেতু সুপারসনিক বিমান শব্দের গতিবেগের চেয়ে বেশি স্পিডে যায়, সেজন্য একে সুপারসনিক বিমান বলা হয়। ঠিক আছে। আর যদি শব্দের গতিবেগের চেয়ে 5 গুণের চেয়েও বেশি হয়ে যায় তখন তাকে বলা হয় হাইপারসনিক। তখন তাকে বলা হয় হাইপারসনিক। নট কি করতে ব্যবহার হয়? নট ব্যবহৃত হয় জাহাজের বা নৌকার গতিবেগ মাপতে। নৌকার গতিবেগ মাপতে ইউজ করা হয় নট। জাহাজ বা নৌকার গতিবেগ মাপতে ইউজ করা হয় নট। এবং সমুদ্রের গভীরতা মাপতে ইউজ করা হয় ফ্যাথোমিটার। ফ্যাথোমিটার হচ্ছে ডেপথ অফ দ্য সি মাপতে ব্যবহৃত হয় ফ্যাথোমিটার। ঠিক আছে। সিমিলারলি রিক্টার হচ্ছে ভূমিকম্প মাপতে, এবং ভূমিকম্পের তীব্রতা মাপতে যদি বলে তখন আনসার হবে সিসমোগ্রাফ। এবং লেন্সের একক পরিমাপ করতে ইউজ করা হয় ডায়োপ্টার। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিও, প্রিভিয়াস সব পার্টগুলো চ্যানেল থেকে দেখে নিও, এবং অলরেডি তোমার ধরো পার্ট 5 পর্যন্ত আপলোডেড আছে এবং এই সিরিজ ভবিষ্যতেও চলতে থাকবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে ভবিষ্যতে এই সিরিজের ভবিষ্যতে ভিডিওগুলো তোমরা টাইমলি পেয়ে যাও এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক হতে থাকে। তোমরা আউট অফ 25 কতগুলো কোয়েশ্চেন ঠিকঠাক করতে পেরেছো কমেন্ট করে জানাবে, এবং কোনো সাজেশন থাকলে বা কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।